বিতর্কিত ৩ সংসদ নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার। প্রবাসীদের ভোটাধিকারে গুরুত্ব। গুমের ঘটনা তদন্তে জাতিসংঘের সহযোগিতা আন্তরিকভাবে গ্রহণ করবে বাংলাদেশ। শিগগিরই হবে গুম বিষয়ক আইন ও স্থায়ী কমিশন। লন্ডন বৈঠকের পর রাজশাহী জুড়ে নির্বাচনী আলোচনা। মাঠ গোছাচ্ছে বিএনপি জামায়াত। ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি এনসিপির। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই নির্বাচনে ইনশাআল্লাহ পরিবেশ পরিস্থিতিতে অবশ্যই অংশগ্রহণ করবে। অভ্যুত্থান নির্ধারণ করে দিয়েছে বিগত স্বৈরাচার, তাদের বিচার নিশ্চিত করা। জনবলের অভাবে বন্ধ কুমিল্লার 2টি হাসপাতালের 50টি আইসিইউ বেড। জরুরি সেবা বঞ্চিত রোগীরা দ্রুত চালুর দাবি। বর্ষার শুরুতেই পর্যটক সমাগমে মুখর টাঙ্গুয়ার হাওয়ার্ড জেলায় ফিরেছে অর্থনৈতিক প্রাণচাঞ্চল্য। আবাসন সহ পর্যটন সুবিধা না থাকার অভিযোগ। ইসরায়েলে ফের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। সবচেয়ে বড় তেল শোধনাগার বিধ্বস্ত, কমপক্ষে 3 জন নিহত। এবং ক্লাব বিশ্বকাপ ফুটবলে জয় দিয়ে মিশন শুরু করলো চেলসি। লস অ্যাঞ্জেলসকে হারালো 2-0 গোলে। বেনফিকার সঙ্গে ড্র বোকা জুনিয়র্সের। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। বিতর্কিত 3 জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এ সংক্রান্ত আলোচনা শেষে এ নির্দেশ দেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানায়। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান, সফররাজ হোসেন ও ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া সহ অন্যান্যরা। বৈঠকে কমিশন সদস্যরা জুলাই সনদ তৈরির কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা তার লন্ডন সফরের অভিজ্ঞতা বর্ণনা করে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের উপরে জোর দেন। গত 1.5 দশকে সংঘটিত গুমের ঘটনাগুলোর তদন্তে জাতিসংঘের যে কোনো ধরনের সহযোগিতা বাংলাদেশ আন্তরিকভাবে গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের গুম বা অনিচ্ছিক নিখোঁজ বিষয়ক ওয়ার্কিং গ্রুপের ভাইস চেয়ারপারসন গ্রাজিনা বারানোস্কা এবং সদস্য আনা লোরেনা দেলগাদিও পেরেজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই কথা বলেন। তিনি বলেন, জাতিসংঘ গুম নিয়ে চলমান তদন্ত প্রক্রিয়ায় সম্পৃক্ত হলে প্রক্রিয়াটি আরও শক্তিশালী হবে। এ সময় জাতিসংঘের কর্মকর্তারা গুমের ঘটনা প্রতিরোধে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গৃহীত উদ্যোগ, বিশেষ করে আন্তর্জাতিক গুম প্রতিরোধ সনদে বাংলাদেশের সংযুক্তির প্রশংসা করেন। তবে গুমের ঘটনা প্রতিরোধে এখনো অনেক কিছু করার রয়েছে বলেও মন্তব্য করেন তারা। 1 মাসের মধ্যে গুম সম্পর্কিত আইন প্রণয়ন ও স্থায়ী কমিশন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সোমবার সকালে নিজ মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। এর আগে জাতিসংঘ মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং কমিটির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় এখনও নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে সার্চ কমিশন গঠনের পরামর্শ দেয় তারা। 1 যুগ পর প্রথমবার বাংলাদেশ সফরের সুযোগ পেয়েছে সংস্থাটি। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছে জাতিসংঘ মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং কমিটি। রোববার ঢাকায় পৌঁছায় 2 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 1 যুগ ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে বাংলাদেশে আসার চেষ্টা করছিল এই সংস্থাটি। সোমবার সকালে সচিবালয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সাথে বৈঠক করে প্রতিনিধি দল। বৈঠক শেষে আইন উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি হচ্ছে গুমের তদন্ত বিচার করা। এজন্য আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে। গুম বিষয়ক আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি, একদম ডেডিকেটেড পিস অফ লেজিসলেশন, সেটা তারা প্রশংসা করেছে। তবে আমি তাদেরকে এটাও বলেছি, আমরা গুম বিষয়ক যে আইন করব সেই আইনের অধীনেও আমরা একটা খুব শক্তিশালী কমিশন গঠন করার ইচ্ছা রাখি। আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের অ্যামেন্ডমেন্ট হয়েছে, তারপর আমাদের সাইবার সুরক্ষা আইন হয়েছে। আমাদের আগামী আশা করি আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইনটা, সিআরপিসির যে অ্যামেন্ডমেন্টটা সেটা হয়ে যাবে। লিগাল এইডের যে অ্যামেন্ডমেন্টটা সেটা ইনশাআল্লাহ আগামী 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে।
তিনি জানান, বাংলাদেশে কিছু কার্যক্রমের প্রশংসা করেছে প্রতিনিধি দল। আইন প্রণয়ন ও গুম বিষয়ক কমিশন গঠনকে স্বাগত জানিয়েছেন তারা আমাদের কিছু কার্যক্রমের প্রশংসা করেছে। যেমন আপনারা জানেন, আমরা এই দায়িত্ব গ্রহণ করার পরপরই আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আগেই আমরা গুম বিষয়ক যে আন্তর্জাতিক কনভেনশন আছে সেই কনভেনশনের সদস্য রাষ্ট্র হয়েছি। এখনো নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কমিশন অন সার্চ করার পরামর্শ দিয়েছে প্রতিনিধি দল। মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও মিলেছে। গেল ৪ জুন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে বিগত আওয়ামী লীগের ১৫ বছর শাসনামলে গুমের ১,৮৩৭টি অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে গুম কমিশন। এর মধ্যে ১,৪১৭ জন জীবিত ফিরেছেন, আর এখনো নিখোঁজ রয়েছেন ৩৪৫ জন। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। আগামী 7 দিনের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। পরে চিফ প্রসিকিউটর জানান, নির্ধারিত সময় হাজির না হলে তাদের অনুপস্থিতিতে শুরু হবে বিচার কার্যক্রম। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ছিল আজ। সেই হিসেবে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। বাকি 2 আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় তাদের হাজির করতে 2টি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা যাতে হাজির হন আগামী 24শে জুন তাদেরকে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে 24শে জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন। আসামিরা উপস্থিত না হলে আইন অনুযায়ী তাদের অনুপস্থিতিতে বিচার কাজ শুরু করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। সেটা আমাদের আইনে সুনির্দিষ্টভাবে বর্ণনা করা আছে। তারা যদি এই সময়ের মধ্যে উপস্থিত না হন তাহলে আদালত আইন অনুযায়ী পরবর্তী কার্যধারা গ্রহণ করবেন এবং তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য পরিচালিত হবে। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে 1400 ছাত্র জনতাকে হত্যার দায় শেখ হাসিনার। তার নির্দেশ, উস্কানি ও প্ররোচনায় এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়। সেটার বিচার হতে হবে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের বৈধতা পরবর্তী নির্বাচিত সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আর দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মতে, সংস্কার ও বিচার কাজের অগ্রগতির জন্য ফেব্রুয়ারি পর্যন্ত সময় যথেষ্ট দীর্ঘ। দেশের মানুষ দ্রুততম সময়ে গণতন্ত্রে ফিরতে চায় বলেও দাবি তার। সাইফুল রিপনের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও কল্যাণ রাষ্ট্রের ভাবনায় বাজেট শীর্ষকে আলোচনা সভার আয়োজন করে নাগরিক ঐক্য। তখন আপনি যা খুশি করতে পারেন। বক্তারা বলেন, লন্ডনের ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠকে যে বরফ গলতে শুরু করেছে তার ধারাবাহিকতায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে যেতে হবে। 9-10 মাসে সংস্কার বলেন, বিচার বলেন, সনদ বলেন, কোনো ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি। এই গভর্নমেন্ট কিচ্ছু করতে পারেনি। পলিটিক্যালি অ্যাচিভমেন্ট নাথিং। আগামী 4 মাস 5 মাসের মধ্যে নতুন কিছু অ্যাচিভ করতে পারবেন? লেটস হোপ ফর দ্যাট। কিন্তু যদি না পারি তবু আমরা যদ্দূর নিতে পারি সেইটা নিয়ে মিনিমাম থিং হচ্ছে একটা ফেয়ার ইলেকশন অ্যাকসেপ্টেবল টু অল, এইটা করতে হবে। অন্তর্বর্তী সরকারের বৈধতা পরবর্তী নির্বাচিত সরকার বিবেচনা করবে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দ্রুত নির্বাচন আয়োজনে সরকারকে ইসির সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরামর্শও দেন তিনি। কনস্টিটিউশনালি আপনাদের এই সরকারের রেটিফিকেশন লাগবে ইন দ্য নেক্সট পার্লামেন্ট, এটাও আপনারা মাথায় রাখবেন। এবং রেটিফিকেশন লাগলে এই লেজিটিমেসি কিভাবে দেয়া হবে, কোন জায়গায় দেয়া হবে, সেটাও আমরা বিবেচনা করব। আমরা যাতে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে যেতে পারি সেরকম কার্যক্রম আপনারা নেবেন। এর আগে সোমবার বেলা 11টার দিকে লন্ডন থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা করলে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাবে। সংস্কারের বিষয়টা ঐক্যমতের বিষয়, সুতরাং
ঐক্যমত হইতে এটা যে 1-1.5 মাসের বেশি সময় লাগার কোনো কারণ নেই। আর বিচার তো চলমান প্রক্রিয়া আছে, এটা তো বিচার বিভাগ বিচার করবে, বিচার আওতায় আনার বিষয় আছে। বিচারের আওতায় যারা আসবে এর মধ্যে এখনও তো আরও দীর্ঘ 6-7 মাস সময় আছে সম্ভব। আর যারা তারপরেও আসবে না, তারপরে তো পরবর্তী সরকার আসলে তাদেরকে বিচারের আওতায় তো আগামী সরকারকে অনেককে আনতে হতে পারে, তাই না? আর গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ কুক। পরে বৈঠকের আলোচনার বিষয়ে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আমরা যেমন উৎসব করি, নববর্ষের উৎসব করি, বাংলাদেশের মানুষের কাছে কিন্তু ভোটের দিনটিও এরকম একটি উৎসবই। কাজেই তারা উন্মুখ হয়ে আছে কখন ভোট দেবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবস নিয়ে আলোচনায় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, জনগণের প্রতি বর্তমান সরকারের কোনো দায়বদ্ধতা নেই। কিন্তু জনগণের প্রতি দায়বদ্ধতা বলতে যেটা বোঝা যায় সেটি তো তাদের নেই। তারা একটি নির্ধারিত কাজ অল্প সময়ের জন্য এসেছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ দ্বিতীয় পর্যায়ের আলোচনা আবার শুরু করতে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন। বেলা 11টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে সোমবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজকের আলোচ্য সূচিতে সংবিধানের 70 অনুচ্ছেদ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া, এই 3টি বিষয়ে উল্লেখ করা হয়েছে। প্রথম পর্যায়ে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, সিপিবি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ 33টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে 45টি অধিবেশনে আলোচনা করেছে কমিশন। ইরান ইসরায়েল যুদ্ধ দেশের তৈরি পোশাক শিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিজেএমইএর নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান। নতুন এই সংকট সহ পোশাক শিল্পের চলমান সংকট নিরসনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। সোমবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবন অডিটোরিয়ামে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সাদ আহমেদের রিপোর্ট। রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে নুরুল কাদের অডিটোরিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে বিজিএমইএ নবনির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিজিএমইএর নবনির্বাচিত পরিচালনা পর্ষদ সহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে সাবেক প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন দায়িত্বকালে নিজেদের অর্জন তুলে ধরেন। আমাদের মেয়াদকালে আমরা সবসময় চেষ্টা করেছি নিরপেক্ষভাবে এবং সবার স্বার্থ বিবেচনা করে কাজ করতে। আমাদের মেয়াদকালীন সময়ে আমরা 60,84,00,000 টাকা আয়ের বিপরীতে ব্যয় করেছি আমরা 32,52,00,000 টাকা, অর্থাৎ সারপ্লাস ছিল প্রায় 29 কোটি টাকা। আর নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হাসান খান বলেন, ইরান ইসরায়েল যুদ্ধ দেশের তৈরি পোশাক শিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। তিনি আরো বলেন, নতুন কমিটি কার্যকর এবং জবাবদিহিমূলক বিজিএমইএ গঠনের জন্য কাজ করবে। এই ইসরায়েল আর ইরানের যুদ্ধটা আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ, কারণ হচ্ছে এরপরে যদি ফলে তেলের দাম বৃদ্ধি পেলে সেটা একটা রিকারিং এফেক্ট সবার উপর পড়বে এবং পোশাক শিল্প এর থেকে বাদ যাবে না। আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের সমন্বিত প্রচেষ্টা, কঠোর পরিশ্রম এবং আপনাদের সকলের সহযোগিতায় আমরা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের পোশাক শিল্পকে বিশ্ব দরবারে আরও উঁচুতে নিয়ে যেতে পারব। শিল্পের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান নবনির্বাচিত সভাপতি। আমাদের সকলের প্রিয় সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। লিবিয়ার ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক 158 বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতায় তাদের প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ভোর 5:20 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ফ্লাইটটি। এর আগে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সোমবার স্থানীয় সময় দুপুর 2:10 ত্রিপোলির মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে IOM ভাড়া করা বুরাক এয়ারের বিশেষ ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টায় এসব বাংলাদেশিকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পাশাপাশি সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে সকাল থেকে রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর সংস্থাটি জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তারকে দুর্নীতির মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার যশোর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক শেখ নাজমুল আলম তার আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২০২৩ সালের ২১ আগস্ট অবৈধ নিয়োগ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রায় ৯১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদক এই মামলাটি দায়ের করে। মামলায় আরও অভিযুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর কামাল উদ্দিন ও জবিপ্রবির উপপরিচালক আব্দুর রউফ বর্তমানে জামিনে রয়েছেন। দুদকের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ সিরাজুল ইসলাম এইসব তথ্য নিশ্চিত করেন। বিশ্ববিদ্যালয়ে প্রায় ৯১ লক্ষ টাকা খরচ হয়ে গেছে, যেটা বেআইনিভাবে এই অর্থ প্রদান করা হয়েছে। এই ক্ষমতার অপব্যবহারের জন্য তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনের মোকদ্দমা দায়ের হয়। তিনি আদালতে আত্মসমর্পণ করেছিলেন। আত্মসমর্পণের প্রেক্ষিতে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর। লন্ডনে ইউনূস তারেক বৈঠকের পর নির্বাচনী আলোচনা দেশজুড়ে। বিএনপি মনে করছে, নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা কেটে গেছে। দলটি সাংগঠনিকভাবে প্রস্তুতি শুরু করেছে। জামায়াতে ইসলামী আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে নির্বাচনের। রাজশাহীর ৬টি সংসদীয় আসনের ৫টিতে তাদের প্রার্থীর নাম প্রকাশ করেছে। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপত্তি আছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির। কাজী শাহিদের প্রতিবেদন। লন্ডনে ইউনূস তারেক বৈঠকের পর এখন নির্বাচনী আলোচনা দেশ জুড়ে। কেন্দ্র থেকে তৃণমূল সবখানে আলোচনায় আগামীর জাতীয় সংসদ নির্বাচন। একটা অবস্থা আছে, দেশ খুব খারাপ পরিস্থিতি। এই অবস্থাতে অবশ্যই ভোটের দরকার, গণতান্ত্রিক সরকার অবশ্যই দরকার। এই রাষ্ট্রের যদি গতি ফিরিয়ে আনার প্রয়োজন মনে করে কিংবা রাষ্ট্রে যদি গতি ফিরিয়ে আনতে চায়, তাহলে অবশ্যই অতি দ্রুত নির্বাচন দেওয়া উচিত। কারণ নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন হবে, তার ফলে রাষ্ট্রের গতি ফিরে আসবে। যদি কালকে নির্বাচন হয় সেটা সব থেকে বেটার হয় এবং সাধারণ জনগণের মধ্যেও এই একই পারসেপশন। ঠিক আছে, দেশের জনগণ অতিরিক্ত কিছু চায় না। একটা নির্বাচন হলে নির্বাচিত সরকারের হাতে দেশটা যদি আসে, তাহলে সকলের ভিতরে একটা স্বস্তি আসবে। রাজশাহীতে আগে থেকেই দলের প্রার্থীদের মাঠে নামিয়েছে জামাত। অন্তর্বর্তী সরকার ও বিএনপি আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ব্যাপারে একমত, যা চাঙ্গা করেছে বিএনপির স্থানীয় রাজনীতি। অচিরেই নির্বাচন কমিশন ঘোষণা করবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই নির্বাচনে ইনশাল্লাহ পরিবেশ পরিস্থিতিতে অবশ্যই অংশগ্রহণ করবে। নির্বাচন ফেব্রুয়ারি মাসের মধ্যে হলে আমাদের কোনো অসুবিধা নেই, বরং এই সময়টা সুন্দর সময় দেশের পরিস্থিতি পরিবেশের জন্য। এনসিপি বলছে, আপাতত প্রার্থী ধরে নয়, জনসম্পৃক্ততা বাড়াতে কাজ চলছে। শীঘ্রই ভোটের মাঠেও শক্তি সামর্থ্য দৃশ্যমান হবে দলটির। এনসিপি একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা করার মতো জায়গায় আছে, যেখানে আমরা কতগুলো শর্ত মনে করি যে অভ্যুত্থান নির্ধারণ করে দিয়েছে বিগত স্বৈরাচার, তাদের বিচার নিশ্চিত করা। একই সাথে যেই ব্যবস্থার উপর দাঁড়িয়ে এই স্বৈরাচার তৈরি হলো, ফ্যাসিবাদ কায়েম হলো, সেই ব্যবস্থাকে বাংলাদেশের থেকে চিরতরে বিতরণ করা। রাজশাহীর সবগুলো আসনেই আধিপত্য বিএনপির। এবার তাতে ভাগ বসাতে চায় এক সময়ের জোটসঙ্গী জামাত। তবে নবীন দল হিসেবে এনসিপির চমক থাকছে কি, সেই প্রশ্ন সাধারণ ভোটারদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে যখন হাসপাতালগুলোতে প্রস্তুতির জন্য কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, তখন জনবলের অভাবে বন্ধ হতে চলেছে কুমিল্লার একটি সরকারি হাসপাতালের সব আইসিইউ বেড এবং আরেকটি হাসপাতালের 20টি পুরোপুরি বন্ধ। দ্রুত এসব ইউনিট চালু করা না গেলে জরুরি মুহূর্তে সেবা বঞ্চিত হবেন রোগীরা। সুমন কবিরের প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ।
করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় 2020 সালের জুনে কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হয় দুটি বিশেষ আইসিইউ ইউনিট। এসব ইউনিটে জনবল নিয়োগ দেওয়া হলেও গত বছরের ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হয়। 8 মাস ধরে চিকিৎসক স্টাফদের বেতন ভাতা বন্ধ থাকায় অনেকটাই অচল হয়ে পড়ে আছে 150 কোটি টাকা মূল্যের আইসিইউ সরঞ্জাম। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে জনবল সংকটে একেবারেই বন্ধ হয়ে পড়ে আছে 30টি আইসিইউ বেড। এদিকে 3 জন চিকিৎসক ও 4 জন নার্স দিয়ে চলছে কুমিল্লা জেনারেল হাসপাতালের 10টি আইসিইউ বেডের কার্যক্রম। 10টা বেড চালু থাকার কথা থাকলেও আইসিইউ হিসেবে আসলে চলছে এখন 5টা বেড। কোভিডের কারণে আসলে যখন প্রয়োজন হবে তখনই আইসিইউটা আসলে সচল রাখাটা খুবই প্রয়োজন হবে। আলাদা করে কোভিড আইসোলেশন ইউনিট আছে, কিন্তু সেটাও চালু করতে গেলে লোকবলের প্রয়োজন, যেটা এখন খুবই সংকট বর্তমানে। জরুরি সময়ে আইসিইউ ইউনিটের বেহাল অবস্থা দেখে দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। সবচেয়ে নিম্ন আয়ের মানুষ কিন্তু সরকারি হসপিটালগুলোতে আসে, আইসিইউ ওয়ার্ড নিজে আইসিইউতে আছে। করোনা মহামারী যদি আবারও বাড়তে থাকে তাহলে কিন্তু মোকাবেলা করাটা অনেক কঠিন হয়ে যাবে। দ্রুত সময়ে জটিলতা নিরসন করে আইসিইউ ইউনিটগুলো পুরোদমে চালুর কথা জানান সিভিল সার্জন। আমরা সরকারের কাছেও আবেদন করেছি জনবলের জন্য, যদি করোনা পরিস্থিতি আপনারা যেরকম মনে করতেছেন ওরকম হয় তো আমাদেরকে জনবল দেওয়া হবে। এবং আমাদের আইসিইউতে কিছু সমস্যা আছে, 2-1টা এসি নষ্ট হয়েছে, এখান থেকে পানি পড়ছে, এবং নিচতলায় পিডব্লিউডির কিছু কাজ ছিল, এগুলো শেষ করা এখনো হয় নাই। তো আমরা পিডব্লিউডিকে চিঠি দিয়েছি, উনি আমাকে আশ্বস্ত করেছেন এক্সিয়ান মহোদয় যে 1 সপ্তাহের মধ্যে কাজগুলো করে দেবেন। সরকারি এসব আইসিইউ চালু হলে সুবিধা পাবে নিম্ন আয়ের মানুষ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ায় মাস্টার্সের চূড়ান্ত পর্বের পরীক্ষায় ফেল করেছে সব শিক্ষার্থী। শুনতে আশ্চর্য মনে হলেও এমনই ঘটনা ঘটেছে কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগে। এই ঘটনায় শিক্ষার্থীরা দোষছেন শিক্ষকদের গাফিলতিকে। তারা বলছেন ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফল বোর্ডে না পাঠানোই ঘটেছে এমন বিপর্যয়। তবে কলেজ কর্তৃপক্ষ দেখাচ্ছেন কারিগরি ত্রুটির অজুহাত, দিচ্ছেন সমাধানের আশ্বাস। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 2022 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স চূড়ান্ত পর্বের পরীক্ষায় অংশ নেয় কুষ্টিয়া সরকারি কলেজের 90 জন শিক্ষার্থী, যার ফল প্রকাশিত হয় চলতি বছরের 4 জুন। এতে রসায়ন বিভাগের সব শিক্ষার্থীরই ফলাফল আসে অকৃতকার্য। বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা বিভাগের শিক্ষকদের সাথে যোগাযোগ করলে জানতে পারেন ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফল বোর্ডে না পাঠানোই ঘটেছে এমন বিপর্যয়। শিক্ষার্থীদের দাবি শিক্ষকদের গাফিলতির কারণেই ঘটেছে এমন ঘটনা। সরকারি কলেজের রসায়ন বিভাগের মাস্টার্সের যে পরীক্ষাটা হয়েছিল সেখানকার যারা প্র্যাকটিক্যাল নাম্বারগুলো ছিল সেগুলো স্যাররা তাদের ভুলের কারণে পৌঁছাতে পারে নাই, সাবমিট করতে পারে না। তার প্রেক্ষিতে হচ্ছে আমাদের রসায়ন ডিপার্টমেন্টের মাস্টার্সে যারা পরীক্ষা দিয়েছিল তাদের 90 জনে অকৃতকার্য হয়েছিল। 1-2 জন যদি অকৃতকার্য হতো তাহলে হয়তো আমরা বলতে পারতাম যে এটা বিভাগের ফল্ট বা হচ্ছে স্যারদের কোনো গাফলতি। কিন্তু যখন এখানে দেখা যাচ্ছে যে পুরো একটা ব্যাচ ধরে অকৃতকার্য, মানে কি যে হতে পারে কোনো যান্ত্রিক ত্রুটি বা কোনো সফটওয়্যার আপডেটের প্রবলেম। আমাদের এই অকৃতকার্যের ফলে তো আমাদের একটা বছর নষ্ট হয়ে যাবে, আমাদের শিক্ষা জীবন তো ধ্বংসের পথে। তবে এর দায় স্বীকার করে রসায়ন বিভাগের প্রধান রুকনুজ্জামান বলছেন ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফল অনলাইনে সাবমিট করা হয়েছিল, তবে কারিগরি ত্রুটির কারণে তা সাবমিট হয়নি। সার্ভার ডাউন থাকার কারণে অনলাইন ওইটা সাবমিট হয়নি, পৌঁছায়নি, কিন্তু সেইটা আমাদের অসতর্কতা, সেই কারণে ভুল হয়েছে। ওইটা আমাদের পরে রিসেট করা দরকার ছিল। আর ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন বলছেন বিষয়টি সমাধানের চেষ্টা করছেন তারা, কারো দায়িত্বে অবহেলা থাকলে নেবেন ব্যবস্থা। সার্ভারের সমস্যার কারণে তাৎক্ষণিকভাবে পাঠানো হয়নি, পরবর্তীতে যে পাঠাতে হবে এটা দেখো এখন হলো না, পরে আবার ট্রাই করতে হবে। কোনো কারণে এই বিভাগীয় শিক্ষকদের কিছু অসতর্কতার বিষয়টা ঘটছে বসে, তা আমরা জানার সাথে সাথে বিশ্ববিদ্যালয়কে যোগাযোগ করছি। আশা করছি যে একেবারে অল্প সময়ের মধ্যে এই বিষয়টি নিষ্পত্তি করা যাবে। দায়িত্বে অবহেলার কারণে শিক্ষার্থীদের এমন ফল বিপর্যয়ের ঘটনায় জড়িত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা চাই শিক্ষার্থীরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। সৌন্দর্যে ঘেরা হাওর পাহাড়ের মিশেল সুনামগঞ্জ জেলা।
বর্ষার শুরুতেই অসংখ্য পর্যটক এখন ভিড় জমাচ্ছেন টাঙ্গুয়ার হাওরে। এতে জেলায় অর্থনৈতিক প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। তবে পর্যটকদের অভিযোগ, এখানে নেই কোনো মানসম্মত হোটেল রেস্তোরাঁ। সহকর্মী শাবাজ উদ্দিন মান্নার তথ্য ও ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। দেশে দিন দিন জনপ্রিয় হচ্ছে হাওর কেন্দ্রিক পর্যটন। বর্ষায় ভ্রমণের জন্য অন্যতম আকর্ষণীয় জায়গা সুনামগঞ্জ। চারদিকে থই থই পানি, করজ গাছ, হাওর লেক সবই আছে এখানে। শত শত দেশীয় নৌকা, প্রিমিয়াম হাউসবোট ছুটে চলছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর জাদুকাটা নদীর নীলাদ্রি লেকে। হাউসবোটের ছাদে লাগানো নানা রঙের ছাতা, চেয়ার টেবিল, বেঞ্চ ও কৃত্রিম সবুজ গাছের গালিচা। নোঙরের সামনে দোলনায় দোলছে তরুণ তরুণী। সব বয়সী মানুষ হাওরে এসে শৈশবের দুরন্তপনায় মেতে উঠেছে। আষাঢ়ের শুরুতে এখানে পর্যটকের ঢল নেমেছে। অথচ এখানে পর্যটকদের জন্য নেই কোনো মানসম্মত হোটেল রেস্তোরাঁ, রয়েছে আবাসন সংকট। পাহাড়ের উপরে তো তেমন ফ্যাসিলিটি পাওয়া যাচ্ছে না, ওরা সবকিছুর দাম বেশি রাখতেছে। প্রথমত সমস্যাটা হচ্ছে রাস্তাটা যদি ইমপ্রুভ হয়, রাস্তাটা যদি হয়ে যায় তাহলে আসা যাওয়ার সময়টাও কম লাগবে। আর দ্বিতীয়ত গাড়ির ব্যবস্থাটা সরকারিভাবে যদি একটা রেট করে দেওয়া হয় তাহলে ভালো হয়। আবাসিক হোটেলের ব্যবস্থা করা, পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা করা, সিকিউরিটির ব্যবস্থা করা, এগুলো করলে মনে হয় যে এই বাণিজ্যটা মানে পর্যটক বাণিজ্যটা আরো বেশি প্রসার পাবে। হাউস বোর্ডের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা আসলে আমাদের জন্য, পর্যটকদের জন্য খুব সমস্যার সৃষ্টি হচ্ছে। তারা সবই একই রকম ভাড়া চায়, ফিক্সড ভাড়া, এবং ভাড়াটা অনেক বেশি। আসলে এই অল্প সময়ের জন্য এই পরিমাণ ভাড়া, এটা নিয়ন্ত্রণে আনা দরকার। এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত সহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আনসারদের মাধ্যমে আমরা প্রথম স্তরের নিরাপত্তা নিশ্চিত করে থাকি। তারপরে রয়েছে পুলিশ, আমাদের স্থানীয় পুলিশ আছে ট্যাগের ঘাটে, তারা মুভ করে থাকে। তারপরে আছে টুরিস্ট। সব প্রতিকূলতা কাটিয়ে সুনামগঞ্জ জেলা হবে পর্যটক বান্ধব, এমন প্রত্যাশা ভ্রমণ পিপাসুদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।